কলকাতার যে সেরা রূপসী সে কিন্তু আজকে আমার উনান ঘরের অতিথি। ভাবছেন তো আমি কার কথা বলছি? ঠিক ধরেছেন, আমার উনান ঘরে আজকের অতিথি সবচেয়ে আমার কাছের, আমার প্রিয়, যে আমার ওপর রাগ করে, অভিমান করে, আমি যার ওপর রাগ করি, অভিমান করি, আমার ভীষণ পছন্দের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম গুপ্ত। কেমন আছো? আফটার লং টাইম, 8 বছর অতিক্রম হয়ে গেছে। সে কারণে মান অভিমানের বিষয়টা তুমি বলে দিলে না। কারণ হচ্ছে এমনিতে আমাদের মান অভিমান মানে হচ্ছে সবকিছু সাইলেন্ট অভিমান, মানে এছাড়া কোনো অভিমান আমাদের কখনো হয়নি। আজকে আমার অতিথি রিমঝিম গুপ্ত। রিমঝিম দি, কেমন লাগছে প্রথম বলো? খুব ভালো তোমার কিচেনটা, কিন্তু মানে তুমি তো নিজেই ঘরের কাজ প্রচুর করো, মানে জানি যে তোমাকে সবকিছু একা করে বেরোতে হয়, তো সেখানে এসে মানে মনে হচ্ছে যে তোমারই রান্নাঘরে এসেছি, তুমি আমাকে নেমন্তন্ন করেছো, আমার খুব ভালো লাগলো এখানে এসে। আর আজকে কি আমি কিছু রান্না? না 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 না, একদমই নয়। খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমাকে আজকে খাওয়াবো ইলিশের ঘরোয়া বিরিয়ানি। মাই গড, মাটন বিরিয়ানি তো খাওয়াই হয়, কিন্তু ইংলিশ বিরিয়ানি কিন্তু খুব রেয়ার। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভোরো নাচাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, রায়ও কলকাতার সেরা রূপসী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো। এভাবেই বোধহয় তোমার গানের জন্য তুমি জনপ্রিয়তাটাও আরেকদিকে পেয়েছো অভিনয়ের পাশাপাশি। আমি শোয়ে পাই আর কি, মানে আমি যখন মাঠে শো করতে যাই, সোকল যেটাকে বলে মাচা, সেখানে আমি মানে সবাই বলে যে মানে নায়িকা দিদি কি করে এরকম গান করতে পারে, তার জন্য মানে আমি কিছু কিছু জায়গায় খালি গলা ম্যানেজ করে দিয়ে চলে আসি। আচ্ছা, থাকে না হয়তো অনেক সময় মিউজিক অর্কেস্ট্রা, আমি 4টে গানই গিয়ে দিলাম আর কি খালি গলা। এটা খুব ট্যালেন্টেড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত দুজনেরই নায়িকা, মানে অভিজ্ঞতাটা যদি একটু মিঠুন চক্রবর্তী, তাপস পাল, সমস্ত। আর এবং অনেকেই ভাবে যে সমসাময়িক বয়সী হয়তো আমি তাপস পালের, মিঠুন চক্রবর্তী, কিন্তু প্রত্যেকেই বড়। আমার যে প্রথম নায়ক অমিতাভ, প্রত্যেকেই মানে আমার থেকে বয়সে যথেষ্টই সিনিয়র, তো কাজ করার অভিজ্ঞতাটা তো খুবই ভালো। মহাগুরুর সাথে কেমন ছিল? কোনো কথা হবে না, এত গ্রাউন্ডেড, এত ডাউন টু আর্থ, এত মানে প্রত্যেকজনকে নিয়ে চলতো। আর তখন একটা জেনারেশন ছিল রাইট, যে এখন যেরকম যার যার কাজ, সবাই সবার নিজের কাজ নিয়ে ব্যস্ত। মিঠুনদার কথা আমি কি বলবো, যে উনি শর্ট হয়ে গেলে পরে রুমে যেতেন না, আচ্ছা, বা ঘরে যেতেন না রেস্ট নিতে, মানে অন্য অ্যাক্টর হলে যে তার শর্ট হয়ে যাওয়া মানে সে ঘরে চলে, মানে শর্ট দেখে, অন্যের শর্টও দেখতো। এবং দাদার কাছে একটা কথা ছিল যে সিনেমাটার প্যাকেজটা হচ্ছে আসল। তো উনি, আমার আর যিশুর শর্টও আমরা একটা ছবি করেছি রাজাবাবু, রাজাবাবুতে আমি, মিঠুন দা এবং যিশু তখন দুজনেই স্টার্স, এবং তাদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আর কি। হঠাৎ করেই আমার ওই কল আসা এবং চলে যাওয়া, তো সেখানে আমার আর যিশুর কিছু ইমোশনাল সিন, সেখানে দাদা বলছে কাট 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 কাট, এটা হবে না, আরেকবার রিটেক করো, এটা ঠিক করে করো, এটা এরমভাবে হবে, মানে এরম করে বোঝাতো। হি ইজ আ টিচার, ইজ আ মাস্টার হিমসেলফ, একদম মেন্টর। মানে আমি এরকম পেয়েছি অভিজ্ঞতা, তো সেই সময়টা একটা আলাদা আনন্দ, একটা আলাদা চেয়ারফুল ব্যাপার ছিল। আর তাপস পাল? হ্যাঁ, মানে তাপসদার সঙ্গে অভিজ্ঞতা ভালো ছিল। একটা দুটো জায়গায় হয়তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাপসদা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, কারণ আমাদের বরফে শুটিং ছিল। এটা কত সাল? 5 কি 6 এরকম। আচ্ছা, এই যে এতটা গ্যাপ, এখন মনে হয় যারা এখন কাজ করছে বা ওই সময়কার যারা শিল্পী, একটু তফাৎ রয়েছে? অনেক তফাৎ, কারণ হচ্ছে আমি সেই সময়টাও দেখেছি, এবং হ্যাঁ ডেফিনেটলি আমার গ্যাপের কারণে আমি অনেকটা পিছিয়ে গেছি। আমার 6 থেকে 7 বছরের গ্যাপ। হঠাৎ করেই আমার একটা অসুস্থতা, এবং আমি ছিলাম একদম ঝিরঝিরে রোগা, তোমার মনে আছে? একদম। তো আমার একটা অপারেশন হয়, একটা ওভারি সিস্ট অপারেশন, সেখান থেকে আমি অসুস্থ হয়ে যাই, এবং সেখান থেকে আমি পুট অন করতে শুরু করি, যেটা আমার হওয়ারই কথা নয়।
তারপরে বিয়েও হলো, এই করতে করতে আমার 7টা বছর মোটামুটি গ্যাপ ছিল। কিন্তু এখন তো তুমি আবার কন্টিনিউ টেলিভিশন পর্দায় ফিরে এসেছো এবং সবাই দেখছে সেটাই টেলিভিশনের আবার জনপ্রিয়তা, এবং টেলিভিশনের এই জনপ্রিয়তা ছোট মানে আমার মা সেই জায়গাতে অনেক হাইয়ার স্কোর আর কি না টেলিভিশনের জায়গায়, মানে আমি তো ছবি বেশি। এখন তো আবার ছবিতে ফিরছো তুমি, আবার নতুন তোমার ছবি আসছে। হ্যাঁ, ছবিটা মানে ছবির কপালটাই আমার সারা জীবন একটুখানি বেশি ভালো। টেলিভিশনে কাজ করেছি, টেলিভিশনের অভিজ্ঞতাও ভালো, কিন্তু আলাদা, দুটো আলাদা মিডিয়াম, দুটো আলাদা জায়গা। টেলিভিশন একটা একরকম আর ছবি একরকম। তো তখনকার যাদের সাথে তুমি মেকআপ রুম শেয়ার করতে আর এখন যাদের সাথে শেয়ার করছো মেকআপ রুম, বা এখনকার যারা নতুন নায়ক নায়িকা, সেটা হওয়ারও কথা, কারণ হচ্ছে যে তখন তো সোশ্যাল মিডিয়া জিনিসটা ছিল না, যার জন্য মানুষ যে পপুলারিটিটা পাচ্ছে সেটা একটা ছবি বা একটা কাজ রিলিজ হওয়ার পর বুঝতে পারতো, কোনো পেপারের মাধ্যমে বুঝতে পারত। এখনকার ছেলেমেয়েরা একটা সিরিয়াল করে সে এমন পপুলারিটি পাচ্ছে যে তার একটা রিল করলে পরে তার প্রচুর লাইক এবং ফলোয়ার্স হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তার পপুলারিটি সে দেখতে পাচ্ছে যে আমি একটা কাজের মধ্যে একটা জাস্ট মানে হিট ফ্লপেরও ব্যাপার নেই, জাস্ট একটা কাজ করছে বলে তার পপুলারিটি তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে তো তার সেই জায়গাটা তার মনে হবে যে আই এম সুপিরিয়র, আই এম গেটিং ফলোয়ার্স। তো এইটা এখন সেই জিনিসটার থেকেই হয়তো, কিন্তু আমার অভিজ্ঞতা আমি যে কজনের সঙ্গে কাজ করেছি খুবই ভালো। মানে আমার সিরিয়ালের মেকআপ রুমেও খুব ভালো সময় কেটেছে সমস্ত শিল্পীদের সাথে, কারণ 14 ঘন্টা তো থাকতে হবে, রিল করতে হয়। আমি তো রিলের বিষয়টাও জানতাম, সিরিয়ালে ঢুকেই আমি এখন রিল করতে হয়। হ্যাঁ, ওটা একটা পেয়ে গেছি, মজা পেয়ে গেছি, যেটা করতে পারিনি আমরা আমাদের সময়। ওইগুলো খুব ল্যাক করি, যে নিজের পাবলিসিটিটা যেটা এখনকার ছেলেমেয়েরা করতে পারে সেটা আমরা করতে পারো না। আচ্ছা, এবার আমরা ইনগ্রেডিয়েন্টস কী কী লাগছে বলবো, তার আগে আবারও দর্শকদের বলছি রান্নার নামটা, সেটা হচ্ছে ঘরোয়া ইলিশ বিরিয়ানি। তাই ঘরোয়া চাল দিয়ে আমি আজকে বানিয়েছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের চাল ইউজ করতে পারেন। দেখো এখানে ভাতটা রয়েছে, এটা কিন্তু আমি একদম নর্মাল ঘরোয়া যে চাল সেটা দিয়ে বানিয়েছি, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে ইলিশ মাছ, আর এই ইলিশ মাছগুলো কিন্তু আপনারা চাইলে এমনিও ভাজতে পারেন, আমি কিন্তু যেটা করেছি সেটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। ওকে, এরপরে দেখো রয়েছে জয়িত্রী, এমনিতে সুবিধা হয় নুন দিয়ে, ইয়েটা কম পাটে কম, একদমই তাই। এবং এখানে রয়েছে জয়িত্রীর পরে কাজু বাদাম এবং আলমন্ডস, এটাকে আমি একটু ভেঙে রেখেছিলাম। ওকে, এখানে ইলিশ মাছটা আমি ছাড়িয়ে রেখেছি একটু যতটা সম্ভব, ইলিশ মাছে প্রচণ্ড কাটা, তাও চেষ্টা করেছি। আচ্ছা, এটা রয়েছে কিশমিশ, এটা রয়েছে ঘি, আর এটা হচ্ছে গোটা গরম মশলা। আমরা ঘিটা দিয়ে দিচ্ছি, কেমন পুরো ঘিটাই কিন্তু লাগবে। বাড়িতে রান্না করো? হ্যাঁ, রান্না করি, মানে সেটাও ধরো যে আমার ইচ্ছের উপর, আমার কারণ হচ্ছে আমার বাড়িতে একটা মেয়ে আছে খুব ভালো রান্না করি, আমার বর, আমার হাজবেন্ড খুব ভালো রান্না। মানে তোমাকে রান্না করে খাওয়ায় যখন তুমি রেগে যাও, তাই তো? সেটাও ওনার মানে পুরুষ মানুষের সবকিছু যাওয়ার জন্য হয়, রান্নাটা ভালো করতে পারি, রান্না ভালোবাসে করতে। ওর মানে মাটন বা বিরিয়ানি আচ্ছা ও খুব ভালো করে। আচ্ছা, এরপরে আমরা না গোটা গরম মশলাটা দিয়ে দেব। এই গোটা গরম মশলাটা একটু হালকা ফ্রাই হবে, এটাকে একটা ফোড়ন, হ্যাঁ ফোড়ন হিসেবে দেওয়া যেতে পারে। তোমার বাড়িতে যে তুমি বলে প্রচুর যে মশলা লাগে বিরিয়ানি করতে, এটা একটা ব্যাপার। আমি খুব ভালোবাসি, মানে চিকেন ভর্তা, আচ্ছা চিকেনের প্রচুর আইটেম বানাই, মাটনের আইটেমটা আমি আমার হাজবেন্ডের উপর ছেড়ে দিয়ে দিই সাবধানে। হ্যাঁ, কতটা দিই? পুরোটাই ওটাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট এটা একটু লাল লাল করে একটুখানি ব্রাউন হবে, ব্রাউন। হ্যাঁ হ্যাঁ। আমার একটা জিনিস বলো, যে তোমার এই অভিনয় নিয়ে কোনো আক্ষেপ বা কিছু আছে যেটা মনে হয় যে এটা বোধহয় হলে ভালো হতো, বা এটা বোধহয় না হলে ভালো হতো? আক্ষেপ তো অনেক কিছুই হয়, কিন্তু সব কিছুই টাইমিং, আর সব কিছুই আমি জানি আমাদের প্রফেশনে সব কিছু হচ্ছে লাক একটা বিরাট বড়োভাবে ম্যাটার করে। তো আমি যা পেয়েছি সেটাকেও আমি বলবো যে আমার সেটাও কটা লোক পায়, আমি অনেক পেয়েছি। কিন্তু হ্যাঁ, মাঝখানে যে বিষয়টা এরকম একটা দমকা হাওয়া বলে, কখন কি সাইক্লোন আসে মানুষের জীবনে, বা
আবহাওয়াতে তো বোঝা যায় না, তো আমার ভাগ্যের ফেরটা এরকম ভাবে একটা সাইক্লোনের মতো ঘুরে গেছিল। তো আমি সবসময় একটা কথা আমি পোস্টেও অনেক সময় ফেসবুকে লিখেছি যে প্লিজ আপনারা কেউ ডিপ্রেশনে ভুগবেন না, কারণ মানুষ আজকাল ভীষণ যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা তৈরি করছে যে ভীষণ একজন আরেকজনের সাথে কম্পিট যে কেউ করতে পারছে, কত ফলোয়ার্স হচ্ছে, কত কাজ করছে, আমি করতে পারছি না, তো সে ফলে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো আমার মনে হয় রাদার কারোর সাথে কারোর যদি কম্প্যারিজন না করা হয় তাহলে ইউ উইল বি হ্যাপি, অ্যান্ড আই এম ইন আ ভেরি হ্যাপি অ্যান্ড পজিটিভ স্পেস। আমি যার জন্য আক্ষেপটা কম করো। তোমার মা একজন জনপ্রিয় অভিনেত্রী, মৌমিতা গুপ্ত, সবাই চেনে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি রিমঝিম গুপ্ত, কোথাও গিয়ে কি মৌমিতা গুপ্ত হওয়ার জন্য রিমঝিম গুপ্ত কাজ পেয়েছে? বা কারণ কেন বলছি আমি তোমায়, মৌমিতা গুপ্ত যে সিরিয়ালে সেখানে কিন্তু রিমঝিম গুপ্তকে দেখা যায় না, তো তার জন্য আমি বলছি যে নেপোটিজম কতটা, আমার মনে হয় যে বলাটা একবারই অপ্রাসঙ্গিক, যে যে যার যোগ্যতায় কাজ না। নেপোটিজম যদি হয়, হ্যাঁ, এরকম অনেক স্টার কিডস আছে যারা কাজ করে বেশি কাজ করতে পারেনি। আমি কি নাম নেওয়াটা মনে হয় না খুব একটা উচিত হবে। এখানে বোম্বেতেই অনেকে রয়েছে, তুমি যার কথা বলছো আমি বুঝেছি। এবং এরকম অনেক স্টার কিডস আছে। আমার মা স্টার ডেফিনেটলি টেলিভিশন একটা জায়গা দিয়েছে, ছবিতেও আরো বেশি করতে পারতো। আমি বলবো যে আমার মা মাছটা দেবে, হ্যাঁ এইটা না, এই মাছটা বাসা। হ্যাঁ, তো আমার মাও এতগুলো ভালো ভালো ছবি করেছে ঋতুপর্ণ ঘোষের, এবং যে ধরনের লেখা হয়েছিল একটা সময় রিপোর্টার্সরা, তাসলিমা নাসরিন লিখেছিল আমার মাকে নিয়ে, যে মহিলা ভীষণ ক্রিটিসিজম নিয়েই লেখে বেশ, সে একটা প্রশংসা। তারপরেও তো সে সেই স্কোপটা, সেই অপরচুনিটিটা পায়নি। তাহলে আমি বলবো যে স্টার বলতে রঞ্জিত মল্লিক অনেক বেশি। আমার মা ডেফিনেটলি একটা স্ট্রাগল, এখনো শি থিংস শি ইজ আ স্ট্রাগলিং অ্যাক্টর। হ্যাঁ, এবার ব্যাপারটা হলো মায়ের থ্রুতে আমি কাজ পেয়েছি। আমাদের কিশমিশটা একটু দাও। আমি অডিশন দিয়ে কাজ পেয়েছি। হ্যাঁ, সো আমাকে 30টা মেয়ের মধ্যে অডিশন দিতে হয়। আচ্ছা, ছবির নাম রাস্তা। আচ্ছা, আমার প্রথম ছবি। এই ফটো দাও। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, দেখো এর মধ্যে কিন্তু ম্যাশ করা মাছটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু একদম ম্যাশ হয়ে গিয়েছে, দেখেছ? হ্যাঁ, তো সেটাই বললাম যে সেই থ্রুতে হয়তো আমার লোকে জানতে পেরেছে, মাকে বলেছে যে ওকে নে না সিনেমা। আমার মা একদম চাইতো না, সে নিজে ইন্ডাস্ট্রিতে ছিল কিন্তু চাইতো না আমি আসি। কিন্তু এটা কেন? তার কারণ হচ্ছে আমি মা যে স্ট্রাগলটা করেছে সে কখনো চাইনি, মানে সেটাই চেয়েছিল অন্য কোনো প্রফেশনে যদি থাকেন। কারণ শি হ্যাজ গন কি এখানে আপস অ্যান্ড ডাউনস প্রচুর। অডিশন যখন দিতে গেছে মাকে বলে গেছিলেন? না, তার আগেই আমি কাজ করতে শুরু করেছি। আমি মডেলিং থেকে শুরু করেছি। আমি ড্রিম মার্চেন্টস বলে একটা এজেন্সি ছিল, সেখানে আমি আমার ফটোশুট এবং সানন্দার কাভার পেজ, অপর্ণা সেনের প্রথম সিলেকশন। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম। এবং শুধু ফটোশুট বলে নয়, প্রচুর সাহসী ফটোশুটে তোমাকে দেখা গেছে। প্রচুর সাহসী, তখন আমি জানি না এখন অত সাহস দেখাতে পারিনি। আমি যাই করেছি তাতেই আমাকে সেক্সি বলা হয়, তো সেটা একটা আলাদা কথা। আচ্ছা, এটা করে তোমার কথা বলার সাথে সাথে না আমি একটুখানি মেলাতে থাকবো। স্কার্টস পরেছি আমি, টিউব টপস পরেছি আমি। কোনোদিনও যে খুব ফোর্সফুলি শো অফ করেছি তা নয়, করতে হয়নি। আচ্ছা, সো মানে এইটাই আর কি। মানে কখনো মনে হয়নি তোমার যে এই আমি অভিনয় জগতে আসছি, বা তুমি তো ভীষণ ভালো নৃত্যশিল্পী, মানে নাচ ভীষণ ভালো করো, অভিনয় না এলে আমি এটা করতে পারতাম বা এটা করতাম? নাচ নিয়ে আমার খুব একটা চর্চা হয়নি, কারণ আমি বোর্ডিং স্কুলে থেকেছি। মাঝে যখন আমি কমার্শিয়াল ছবি করা শুরু করি তখন একটা ছেলেকে, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফারকে দিয়ে আমি ডান্স শিখেওছি কদিন ফর ডুইং কমার্শিয়াল মুভিজ। আচ্ছা, তো কারণ হচ্ছে যে আমি ডান্স ক্লাসিক্যাল দিয়ে শুরু করেছিলাম, বাট আমাকে বোর্ডিং স্কুলে সামহাও চলে যেতে হয়। এবং না, আমি খুব একটা দুষ্টু একেবারেই না, মানে শান্ত ছিলে, কিরকম অভিমানী। এটাই হচ্ছে ব্যাপার, সেই ঘুরে ফিরে অভিমান কিন্তু এলো। তাহলে এবার আমরা সার্ভ করব, ঠিক আছে? একদম। আচ্ছা,
এখনো প্রচুর মানে ফ্যানরা বলে যে তোমাকে কাজ করতে দেখি না, আমি তোমার আজ থেকে নয় অনেক ছোটবেলা থেকে ফ্যান। আচ্ছা, এই বিষয়টা আছে। তো এগুলো এখনো মানে আগে যেরকম তোমার একটা যে হয় না যে নায়িকাদের যেটা থাকে যে এই মেকআপ ভ্যান থেকে না বা এই যখন তুমি মুভি করতে সেগুলো মিস করো? খুব মিস করি, খুব মিস করি। আউটডোর করতাম, প্রচুর জায়গা যেতে পেরেছি। হ্যাঁ, এই বলছিলেন সাউথে প্রচুর জায়গা যেতে পেরেছি। মিঠুনদার তো সাউথ ছাড়া তখন ছবি করতো, ছবি করতে। এবং কোয়েম্বাটোর, উটি, মাইসোর, ব্যাঙ্গালোরে প্রচুর শুটিং করতে পেরেছি, চেন্নাইতে। তাছাড়া অ্যাডের শুটিংয়ের জন্য আন্দামান গেছি। ও আচ্ছা, আন্দামানে আমরা পুরো পিকনিক করেছি আর কি শুটের পর। তো প্রচুর অ্যাডের কাজ বা বিভিন্ন কাজের জন্য যে আউটডোর গুলো ঘোরা, এটা তো টেলিভিশনে হয়। টেলিভিশনে বোধহয় খুব রেয়ার কিছু টেলিভিশন আছে ওখানে আউটডোরটা হয়, এছাড়া তো হয় না। ওগুলো খুব মিস করি, সত্যি ওটা সত্যি মিস করি। আর ভ্যানিটি ভ্যান থেকে বেরোলে আমাদের বেশি বর্ধমানে একবার শুটিং হয়েছিল, প্রচুর স্টার কাস্টিং ছিল। ভূমিপুত্র বলে একটা ছবি করেছিলাম আমি আর যিশু বোধহয় 7-8খানা ছবি একসাথে কাজ করেছি। প্রচুর স্টার কাস্টিং ছিল এবং অনেক ভিড়, ভ্যানিটি ভ্যান ওখানে রাখা হতো। তো ওগুলো মানে সত্যি মানে ছবির ওই ফ্লেভার গুলো একটা আলাদাই আলাদা। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু ইলিশ বিরিয়ানি কমপ্লিট। রিমঝিম দিয়ে খেয়ে বলবে কেমন লেগেছে। খারাপ হলেও ভালো বলতে হবে। থ্যাংক ইউ রিমঝিমদি, তুমি আজকে আমার উনান ঘরে এসেছো, তাই তোমার অনেকটা সময় আমি অলরেডি নিয়ে ফেলেছি। তোমার আবার শ্যুট আছে, তোমার যেতে হবে, কিন্তু তোমায় খালি হাতে তো ছাড়বো না। তোমার জন্য রয়েছে উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু উপহার। সেঞ্চুরির তরফ থেকে চির সবুজ সুন্দরীর জন্য চির সবুজ অ্যালোভেরা গাছ তোমার জন্য। বিনায়ক জুয়েলারির তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তোমার জন্য। ট্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে আরও একটা গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। উনান ঘরের তরফ থেকে তুমি যাতে আরো সুন্দর রান্না করতে পারো, তাই কিচেন ইউটিলিটি সেটটা তোমার জন্য। ও মাই গড, এটা তো সত্যি ভীষণ কাজের। হিমালয়ান বিউটির তরফ থেকে হেয়ার গ্রোথ আসবে তোমার জন্য। তোমার এই জন্য হেয়ারটা এত ভালো হয়েছে, আমি অনেকদিন ধরে সেটা দেখেছি। কিন্তু ওপেন এয়ার টিভির তরফ থেকে এই ছোট্ট উপহারটা তোমার জন্য। আমাদের পুরো টিভির তরফ থেকে এই আরেকটা ছোট্ট উপহার তোমার জন্য। রায়কিশোরী কালেকশনের তরফ থেকে সর্বশেষ উপহারটা তোমার জন্য। এভাবেই এগিয়ে চলবে আমাদের উনান ঘরের গল্প। আমরাও এগিয়ে যাব উনান ঘরকে সাথে নিয়ে। সঙ্গে থাকবে খাওয়া দাওয়া, গান, আড্ডা, অনেক গল্প, অনেক গসিপও থাকছে। দেখতে থাকুন ওপেন এয়ার টিভিতে উনান ঘর, সঙ্গে রায়কিশোরী। ধন্যবাদ।